আপনার বা আপনার প্রিয়জনের যদি ল্যাপারোস্কোপিক হিস্টেরেক্টমি প্রয়োজন হয় তাহলে প্রচুর কাজে লাগার মতো তথ্য রইল এখানে। ওটিতে কি হয়, ব্যথা লাগে কিনা, কবে বাড়ি ফেরা যায় থেকে শুরু করে পেটের ভিতরে অন্ধকারে সার্জন কিভাবে দেখেন, কখন কখন ল্যাপারোস্কোপি করা যায় আর কখন করা যায় না, রইল সেসব সায়েন্স আর আমার 25 বছরের পেশেন্ট দেখার অভিজ্ঞতা থেকে। এসব জানলে রিকভারি তো তাড়াতাড়ি হবেই, আর তার সাথে আপনিও নানা পদক্ষেপে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমি, কি হোল সার্জারি বা রোবট অ্যাসিস্টেড হিস্টেরেক্টমি যে নামেই ডাকুন না কেন, গত 2 দশক ধরে পেশেন্ট এবং সার্জন সবার মধ্যেই যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছে। আমাদের ইউনিটে আমরা নিয়মিতভাবে ল্যাপারোস্কোপির মাধ্যমে নর্মাল হিস্টেরেক্টমি এমনকি ক্যান্সার সার্জারিও করি। ফলাফল একেবারে আশ্চর্যজনক। ঘন্টার পর ঘন্টা দীর্ঘ জটিল অস্ত্রোপচারের পরেও পেশেন্ট কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি চলে যেতে পারেন। তাদের সবার মুখে আমরা এক প্রসন্নতার হাসি দেখতে পাই। পেশেন্ট পায়ে হেঁটে বাড়ি ফিরে গেলে আমাদের মনটাও বেশ খুশি খুশি হয়ে যায়। ইংল্যান্ডে থাকতে দিনের দিনই অনেকে বাড়ি চলে যেতেন। একজন সার্জনের জন্য ল্যাপারোস্কোপি সার্জারি আয়ত্ত করতে কয়েক বছর সময় লেগে যায়। কখনো তা হয় ক্লাসিক্যাল ল্যাপারোস্কোপি পদ্ধতিতে, আর কখনো তা হয় রোবট অ্যাসিস্টেড ল্যাপারোস্কোপি। গ্রিক লেপারো অর্থ পেট, আর মডার্ন ল্যাটিন ভাষায় স্কোপিয়াম অর্থ ভালো করে দেখা। আধুনিক ইংরেজিতে ল্যাপারোস্কোপির অর্থ পেটে ক্যামেরা দিয়ে ভালো করে দেখা। অনেকে ভুল করে একে ল্যাপ্রোস্কোপি বলেন। বানান ভুল হলে গুগল সার্চে সুবিধা অসুবিধা নিয়ে পড়াশোনাও করতে পারবেন না আর জানতেও পারবেন না। কিভাবে হয় ল্যাপারোস্কোপি সার্জারি? এ ধরনের সার্জারি করা হয় রীতিমতো গ্রাউন্ড ব্রেকিং প্রযুক্তিতে। পেটের ভেতরে পেট না কেটে জটিল অস্ত্রোপচার করার জন্য এই সার্জারি যথেষ্ট জনপ্রিয়। এই সার্জারিতে ক্যামেরার মতো লম্বা কিন্তু সরু টেলিস্কোপ এবং কয়েকটি লম্বা কাঠির মতো পাতলা যন্ত্র পেটের মধ্যে ঢোকানোর জন্য ছোট ছোট ফুটো করা হয়, যাতে হাতের মতোই পেটের ভিতরে হাতের পরিবর্তে সেই যন্ত্রপাতিগুলো কাজ করে। সার্জন পেটের বাইরে থেকে টেলিস্কোপ দিয়ে ঝকঝকে ছবি মনিটরে দেখেন, আর কাঠির মতো পাতলা ইনস্ট্রুমেন্টগুলো নাড়িয়ে সরিয়ে অস্ত্রোপচার করে থাকে। এই আল্ট্রা মডার্ন সার্জারির প্রযুক্তি নিঃসন্দেহে পৃথিবীর ইতিহাসে এক বিশাল আবিষ্কার। কিভাবে এই আবিষ্কার হয়েছিল সে মজার গল্প না হয় অন্য একদিন শোনাবো। জানতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্টে লিখুন। লেখা প্রকাশিত হলে খবর পাবেন। ইউটেরাস শরীর থেকে বেরোলো কিভাবে? এখানে অনেকেই প্রশ্ন করেন, ইউটেরাসের সার্জারি তো হয়ে গেল, কিন্তু ইউটেরাস শরীর থেকে বেরোবে কিভাবে? সার্জারির পরে শরীরের থেকে অপারেটেড ইউটেরাস বার করা হয় ভ্যাজাইনার মাধ্যমে। ওপেন সার্জারির তুলনায় ল্যাপারোস্কোপি সুবিধে কি কি? হ্যাঁ, অবশ্যই কসমেটিক আউটকাম ল্যাপারোস্কোপিতে ওপেন সার্জারির তুলনায় ভালো। ল্যাপারোস্কোপিতে পেটে কাটা দাগ থাকে না বললেই চলে। যেহেতু পেটের দেওয়াল কাটতে হয় না, তাই রিকভারি হয় তাড়াতাড়ি। ব্যথা, ব্লাড লস ইত্যাদিও ওপেন সার্জারির তুলনায় কম। কিছু ক্ষেত্রে ইনফেকশনের রিস্কও ওপেন সার্জারির থেকে কম। সেই কারণেই আজকাল যখনই দরকার তখনই ডাক্তার এবং পেশেন্ট দুজনেরই প্রথম পছন্দ ল্যাপারোস্কোপি সার্জারি। কখন কখন ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমি করা যায়? পিরিয়ডের সমস্যা, তলপেটের ব্যথা, প্রোল্যাপস, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, ফাইব্রয়েড এবং কিছু ধরনের গাইনোকোলজিক্যাল ক্যান্সারেও ল্যাপারোস্কোপি সার্জারি করা যায়। কিছু প্রিক্যান্সার সমস্যা এবং ওভারিয়ান সিস্টেও করা যেতে পারে ল্যাপারোস্কোপি। কখন কখন ল্যাপারোস্কোপি করা ঠিক নয়? সার্জারির মূল উদ্দেশ্য পেশেন্টকে লং টার্ম ভালো রাখা। আন্তর্জাতিক কিছু গাইডলাইন মেনে কিছু কিছু ক্ষেত্রে পেশেন্ট স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ল্যাপারোস্কোপির বদলে ওপেন সার্জারি রেকমেন্ড করা হয়। আমরা যারা ল্যাপারোস্কোপি এবং রোবোটিক সার্জারিতে ট্রেইনড, তারাও কখনো কখনো পেশেন্টের লং টার্ম স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ওপেন সার্জারি রেকমেন্ড করি। মেডিকেল সায়েন্সের দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে, আমি পারি বলেই করে দেবো এইরকম ভাবনা শেখেলে। আমাদের এক এবং একটিমাত্র প্রায়োরিটি, তা হলো পেশেন্টের স্বার্থ সুরক্ষিত রাখা। কিছু কিছু ফাইব্রয়েড, ওভারিয়ান কমপ্লেক্স সিস্ট, ওভারি টিউমার এবং কিছু ক্যান্সারে ল্যাপারোস্কোপি বা রোবোটিক সার্জারির বদলে ওপেন সার্জারি প্রেফার করা হয়। যদিও ক্যান্সার মানেই এমন নয় যে সেক্ষেত্রে ওপেন সার্জারিই করতে হবে, তবে কিছু কিছু সার্জারিতে সে ক্যান্সার হোক কি বিনাইন, ওপেন সার্জারি পেশেন্টের ভবিষ্যৎ স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে পারে। ল্যাপারোস্কোপি পদ্ধতিতে কি কি ধরনের হিস্টেরেক্টমি করা যায়? সাধারণত আমরা হিস্টেরেক্টমিকে একটা অপারেশন বলে মনে করলেও অসংখ্য ধরনের হিস্টেরেক্টমির প্রকারভেদ রয়েছে। ল্যাপারোস্কোপিতে এই
সব ধরনের অপারেশনই করা যায়, টোটাল, সাবটোটাল, র্যাডিক্যাল হিস্টেরেক্টমি সব ধরনেরই। র্যাডিক্যাল হিস্টেরেক্টমির কমপক্ষে 5খানা প্রকারভেদ রয়েছে। সাইটো রিডাকশন হিস্টেরেক্টমি, যা ক্যান্সারের ক্ষেত্রে করা হয়, ইত্যাদি সবই ল্যাপারোস্কোপি পদ্ধতিতে করা সম্ভব। তবে কোন হিস্টেরেক্টমি আপনার জন্য উপযুক্ত সেটা আপনার সাথে আপনার ডাক্তারবাবু সামনাসামনি কথা বলে প্রথমে জানিয়ে দেবেন। এছাড়াও কিছু হিস্টেরেক্টমিতে একটি বা দুটো ওভারি বাদ দেওয়ার দরকার পড়ে, একটি বা দুটো ফ্যালোপিয়ান টিউব বাদ দেওয়ারও দরকার হতে পারে। সার্জারির আগে প্রস্তুতি কিভাবে, সার্জারির আগে কী ধরনের প্রস্তুতি এবং কী ধরনের টেস্ট করাতে হবে, সেই সব জিনিসপত্রগুলো ডাক্তারবাবু আপনার সামনে সরাসরি কথা বলে নেবেন। পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের প্রিহ্যাবিলিটেশন বলে একটি নলেজ সোর্স আছে, তার লিঙ্ক এখানে রইল, সেগুলো আপনার হোম টাস্ক। এছাড়াও সার্জারির আগে ডাক্তারবাবুর সাথে আরও একটি ব্যাপারে বিশদে কথা বলা দরকার। আপনার কী ধরনের সমস্যা আর কী ধরনের অপারেশনই বা তার জন্য দরকার। সব সমস্যার সমাধান কিন্তু হিস্টেরেক্টমি নয়। এইসব ক্লিনিকে বসে ডাক্তারবাবুর সাথে সামনাসামনি কথা বলে নিতে হয়। তার কারণ দুজন পেশেন্ট সবসময়ই আলাদা। একজনের জন্য যে অপারেশন হয়েছিল, আরেকজনের জন্য যে সে অপারেশনই হবে বা সে অপারেশন তার করলে ভালো হবে, সেরকমটা কখনোই নয়। গাইনোকোলজি এখন পুরোপুরি একটা পার্সোনালাইজড বিজ্ঞান। সার্জারির দিন কি হয়, কিছু কিছু গাইনোকোলজিস্ট অপারেশনের দিনই পেশেন্টকে ভর্তি করান। আমাদের কাছে গড়পড়তা যে ধরনের সার্জারিগুলো হয় সেগুলো একটু কমপ্লেক্স, তাই অপারেশনের আগের দিন বেশ কিছু প্রস্তুতির জন্য অনেক সময়ই আমরা পেশেন্টকে আগের দিন ভর্তি হয়ে যেতে বলি। ভর্তি হওয়ার পরে আপনার গাইনোকোলজিস্ট ডাক্তার, অ্যানেস্থেটিস্ট, নার্সিং স্টাফ আপনার প্রচুর মেডিকেল চেক করবেন, কথা বলবেন, আপনার ইচ্ছে অনিচ্ছের ব্যাপারগুলো ওনারা শুনবেন। সার্জারির আগেই আপনার কাছ থেকে অপারেশনের জন্য কনসেন্ট বা অনুমতিপত্র নেওয়া হয়। এর বিশেষ কতগুলি ধাপ রয়েছে, কোনোদিন সে নিয়ে আলোচনা করব। অপারেশন থিয়েটারে কি হয়, একটি নির্দিষ্ট সময়ে আপনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এখানে ঢুকতে অনেকেই ভয় পান। এই ভয়টা আসলে বেশি হলো অজানার ভয়। ওটিতে কি হবে কি না হবে এই সমস্ত নিয়ে একটা অজানা আতঙ্ক মনে চেপে বসে থাকে। যদিও আমাদের টিমে অপারেশন করার সময় এই ব্যাপারটা আমরা সব সময় বলে রাখি এবং আমাদের বেশিরভাগই পেশেন্ট অপারেশনের পরে এমন বন্ধুত্বপূর্ণ পরিবেশে অপারেশন থিয়েটারের মধ্যে পাওয়ার জন্য আমাদের ধন্যবাদ জানান। হাতে যদি ওষুধ দেওয়ার চ্যানেল ওয়ার্ডে না হয়ে থাকে তাহলে ওটিতে ঢোকার পরে অ্যানেস্থেটিস্ট সেই চ্যানেল করে দেবেন, যে চ্যানেল দিয়ে প্রাথমিক ওষুধগুলো আপনাকে দেওয়া হবে। এই চ্যানেল দিয়ে অ্যানাস্থেশিয়ার সব ওষুধপত্র দেওয়ার ফলে আপনি প্রথমেই ঘুমিয়ে পড়বেন এবং তারপরে অপারেশনের আসল স্টেপগুলো শুরু হবে। কখনো কখনো জটিল কিছু অপারেশনের সময় ল্যাপারোস্কোপি হিসেবে তৈরি করা হলেও পিঠে এক ধরনের ব্যথার ওষুধ দেওয়ার দরকার হয়, যার নাম এপিডুরাল অ্যানালজেসিয়া। এর দরকার হলে এপিডুরাল অ্যানালজেসিয়া দেওয়ার পরই আপনাকে ঘুম পাড়ানো হবে, যদিও এতে পিঠে কোনো সূঁচ থেকে যায় না। ঘুমিয়ে পড়ার পরে আপনাকে আরও অনেক ধরনের ওষুধ দেওয়া হয়। ইউরিনের রাস্তায় ক্যাথেটার দিয়ে ইউরিনারি ব্লাডারকে চুপসে রাখা হয় যাতে ল্যাপারোস্কোপি করার সময় ব্লাডার নিরাপদ দূরত্বে থাকে। হাতের চ্যানেল দিয়ে স্যালাইন, ফ্লুইড এবং অন্যান্য ওষুধপত্র চলতে থাকে। বলাই বাহুল্য আপনি তখন ঘুমিয়ে আছেন। এরপর আপনার নিঃশ্বাসের রক্ষণাবেক্ষণের দায়িত্ব চলে যায় অ্যানাস্থেটিস্টের হাতে। এরপরে শুরু হয় আপনার ভ্যাজাইনাল এক্সামিনেশন। বিশেষ পদ্ধতিতে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট দিয়ে ইউটেরাসের আশেপাশের অর্গানগুলোকে নিরাপদে রেখেই শুরু হয় সার্জারি। সার্জারিতে রিস্কের নানা রকম সম্ভাবনা তো থাকেই। সার্জারির সময় কিভাবে রিস্ক ম্যানেজমেন্ট করা হয় এ নিয়ে রয়েছে আস্ত এক বিজ্ঞান। এ নিয়ে নানা রকম কথাবার্তা আমরা পরে বলবো, সেটা সম্পূর্ণ অবাক করার মতোই। সার্জারির মূল খরচ এই রিস্ক কমানোর কাজেই ব্যবহার হয়। আপনার অ্যানাস্থেশিয়া পুরোপুরি হলে নাভির মধ্যে বা তার আশেপাশে 1 to 2 সেন্টিমিটার মাপের একটা ছোট কাঠ দেওয়া হয়। এর মধ্যে পেটের ভেতরে মেডিকেল গ্যাস প্রবেশ করানো হয় এবং তার সাথে সাথেই ঢোকে ক্যামেরা। এই গ্যাস এবং ক্যামেরা দুটোই অপারেশনের পরে পেট থেকে বের করে নেওয়া হয়। এই ক্যামেরা নর্মাল ক্যামেরার মতো মোটেই নয়। এই এক ধরনের টেলিস্কোপ বা পাতলা সরু কাঠির মতো দেখতে একটা ক্যামেরা। তার চোখে থাকে শক্তিশালী এক ধরনের অপটিক্যাল ফাইবারের আলোর সোর্স। ক্যামেরার প্রচণ্ড উজ্জ্বল এই আলোতে অন্ধকার পেটের ভিতরে প্রতিটি অংশকে ভালোভাবে দেখে সার্জন অপারেশন করতে পারেন। এই ল্যাপারোস্কোপের লাইট যন্ত্র থেকে কিভাবে অপটিক্যাল ফাইবার দিয়ে শরীরের মধ্যে ঢোকানো হয় সেও এক আশ্চর্যজনক বিজ্ঞান। যে কোনো ধরনের লাইট দিয়েই কিন্তু ল্যাপারোস্কোপি সার্জারি করা সম্ভব নয়। দামি হলেও অত্যাধুনিক জেনন বাল্ব এক্ষেত্রে খুব ভালো কাজ করে।
অপারেশন করার পরে আমি কি বুঝবো? আপনার যখন জ্ঞান ফিরে আসবে তখন সাধারণত পেশেন্ট ব্যথা অনুভব করবেন না, বরঞ্চ গলায় একটু খুসখুসে ভাব বোধ হয়, খানিকটা আচ্ছন্ন লাগতে পারে। কখনো কখনো হালকা ব্যথা বা বমির মতো অসুবিধা হলে সিস্টারকে বললেই তার ওষুধ দেওয়া হয়। ইউরিনের রাস্তায় ক্যাথেটার দেওয়া থাকে। এই ক্যাথেটারের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ আগে যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে তাহলে অনেক সময় ইউরিনারি ব্লাডার ইউট্রাসের সাথে গভীর অ্যাডহেশনের মাধ্যমে লেগে থাকে। সেক্ষেত্রে ব্লাডারকে রেস্ট দেওয়ার জন্য ক্যাথেটার করার দরকার। কয়েক ঘন্টা থেকে দুদিনের মধ্যেই সাধারণত ক্যাথেটার রিমুভ করে দেওয়া হয়। আপনার জ্ঞান ফিরে এলে অল্প বিস্তর জলও খাওয়া শুরু হয়ে যায়। আস্তে আস্তে লিকুইড ডায়েট, তারপর সেমি সলিড এবং তারপরে নরম খাবার দাবার শুরু হয়। কোথায় কোথায় স্কার বা সেলাই হবে? পিঠে গড়পড়তা 3 থেকে 4টি ছোট্ট ছোট্ট কাট এবং স্কার হয়, সেগুলো 5 মিলিমিটার থেকে 1 সেন্টিমিটারের মধ্যেই। এছাড়াও যে ভ্যাজাইনাল রুটে ইউট্রাস বার করা হয় সেখানেও কিছু সেলাই থাকে, তবে তা বাইরে থেকে দেখা যায় না। ল্যাপারোস্কোপির বেশিরভাগ সেলাই কিন্তু নিজে থেকেই মিলিয়ে যায়। কতক্ষণ সময় লাগে ল্যাপারোস্কোপি সার্জারি করতে? প্রত্যেক জনের সময়ের পরিমাণ আলাদা। আমরা যখন সার্জারি শুরু করি তখন একটি মাত্র ব্যাপারে আমাদের লক্ষ্য থাকে, সেটা হলো আপনাকে পুরোপুরিভাবে অপারেশনের উপকার পৌঁছে দেওয়া। তার জন্য যে সময়ই প্রয়োজন তা আমরা দিতে প্রস্তুত। গড়ে ঘন্টা দেড়েক থেকে শুরু করে কখনো 6-7 ঘন্টা অপারেশনের জন্য প্রয়োজন হয়, যদিও বাড়তি সময়টা লাগে খুব যদি কমপ্লেক্স সার্জারি হয় তবেই। অবশ্যই তা নির্ভর করে পেটের ভিতর সার্জন কী ধরনের সার্জারি করার প্রয়োজন অনুভব করছেন, সার্জারির পরে কখন কি ধরনের প্রবলেম হয়। বেশিরভাগ সার্জারি নির্বিঘ্নে হয়, কোনো রকম অসুবিধে ছাড়াই। কিছু কিছু সময় ব্যথার ওষুধ দরকার হতে পারে। ছোটখাটো ইনফেকশন, ভ্যাজাইনাল ডিসচার্জ বা অল্প বিস্তর ভ্যাজাইনাল ব্লিডিং এর সম্ভাবনা থাকে। ল্যাপারোস্কোপি অপারেশনে ডান কাঁধে অনেক সময় ব্যথা হয়, কিছু সময় পরে সেসবও চলে যায়। রিস্কের ব্যাপারে পুরোপুরি জানতে হলে আপনার ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলে নিন। ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমির পর সেক্স করা যায় কিনা? অপারেশনের কয়েক সপ্তাহ বাদে সেলাই শুকিয়ে গেলে সেক্সের ব্যাপারে বাধা থাকে না। ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমির পরে আপনার মেনোপজ হয়ে যাবে কি? অপারেশনের ইউটেরাস বাদ দিলে আপনার পিরিয়ডের ব্লিডিং এর ব্যাপার বন্ধ হয়ে যাবে। আর অপারেশনে যদি ওভারি বাদ দেওয়া হয় তাহলে আপনার মেনোপজও হবে। যদি আপনার সার্জারির আগেই মেনোপজ হয়ে থাকে তাহলে তো আপনি জানেনই যে মেনোপজ হয়ে গেছে। ল্যাপারোস্কোপি হিস্টেরেক্টমির পরে প্রেগন্যান্সির সম্ভাবনা। হিস্টেরেক্টমিতে যেহেতু ইউট্রাস বাদ দেওয়া হয় তাই প্রেগন্যান্সির সম্ভাবনা থাকে না। যদিও আপনার ইনফার্টিলিটির সমস্যা থেকে থাকলে এবং কিছু স্পেশাল ক্ষেত্রে যদি আপনি ডিম বা এগ সংরক্ষণ করে পরবর্তীকালে সারোগেসি বা এই ধরনের ট্রিটমেন্ট করাতে চান তাহলে অপারেশনের আগেই ডাক্তারবাবুর সাথে সরাসরি কথা বলুন। সার্জারির পরে কবে আমি স্নান করতে পারি? সার্জারির পর 2 দিন পর থেকেই আপনি শাওয়ার নিতে পারবেন, যদিও বাথটাবে বাথ বা সুইমিং এর জন্য আমরা 6 সপ্তাহ বারণ করি। ভয় নেই, আপনার পেটের ছোট্ট কাঠগুলো দিয়ে জল ভিতরে ঢুকবে না। ল্যাপারোস্কোপির কাঠগুলোতে কিভাবে অয়েন্টমেন্ট লাগাতে হয় এবং কিভাবে তা শুকনো রাখতে হয় সেগুলো আমরা বাড়িতে যাওয়ার আগে আপনাকে শিখিয়ে দেব। অপারেশনের পরে ব্লাড ক্লটের রিস্ক কিভাবে কমানো হবে। আন্তর্জাতিক মহল বারবার এ নিয়ে পেশেন্ট, ডাক্তার সবাইকে সচেতন করলেও ভারতে এ নিয়ে সচেতনতা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম। হয়তো গরিব দেশ বলেই খরচ বাঁচাতে এই সমস্ত সতর্কতা এড়িয়ে যাওয়া হয় কখনো কখনো, কিন্তু দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে। অপারেশনের সময় এক ধরনের মোজা আর এক ধরনের স্পেশাল ম্যাসেজ বুট জুতো দেওয়া হয় যাতে হাঁটুর তলার কাফ মাসেলে অবাঞ্ছিত ডিপ ভেইন থ্রম্বোসিস না হয়। শুধু এই দুটো নয়, আরও অন্যান্য অনেক ধরনের প্রতিরোধক ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি। এছাড়াও অপারেশনের পরে ফিজিওথেরাপিস্ট আপনাকে তাড়াতাড়ি সচল করে দেবেন যাতে আপনার হাঁটা এবং আত্মবিশ্বাস দুটোই তাড়াতাড়ি ফিরে আসে। অপারেশনের পরে কিছু হালকা ব্যায়ামও দেওয়া হয় এবং লাংসের কিছু ব্যায়ামও এক্ষেত্রে প্রয়োজন। আপনাকে পুরোপুরি ট্রেনিং দিয়ে দেওয়া হয় আমাদের অপারেশনের আগে। অপারেশনের পরে আমাকে প্যাপস্মিয়ার করিয়ে যেতে হবে কি? যদি আপনার অপারেশনে সার্ভিক্স বাদ দেওয়া হয়ে থাকে এবং তার মধ্যে কোনো অ্যাবনর্মালিটি না থাকে তাহলে আর আপনার প্যাপস্মিয়ার করার প্রয়োজন নেই। অপারেশনের পর কবে আমি বাড়িতে যেতে পারবো? অপারেশনের 2 থেকে 7 দিনের মধ্যে বেশিরভাগ পেশেন্টই বাড়ি চলে যান। বাড়িতে গিয়ে বেশ কটা ব্যাপার আপনাকে লক্ষ্য রাখতে হবে। প্রথম দিন 14 কি কি নজরে এলে রিকভারির সময় ডাক্তারকে ফোন করতে হবে তার লিস্ট পেতে চাইলে নিচের ফর্ম ফিল আপ করলে তার পিডিএফ কপি আপনাকে সরাসরি পাঠিয়ে দেব। ফলো আপ কবে? অপারেশন থেকে 10 থেকে 14 দিনের মাথায় আপনার প্রথম ফলো আপ। এক এক পেশেন্টের জন্য এক এক রকম। বাড়িতে যাওয়ার পরে
কি কি সতর্কতা নিতে হয় সেগুলো আমরা আলাদা আলাদা করে আপনাকে বলে দিই। হিস্টেরেক্টমির পরে জীবনের যে সতর্কতা পালন করলে আরও ভালোভাবে জীবনযাপন করতে পারবেন সেই নিয়ে আমাদের ভিডিও লিঙ্ক নিচে রইল। হিস্টেরেক্টমির পরে দীর্ঘমেয়াদী জীবনযাপন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, শিগগিরই দেখা হবে।